আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। নেপালে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে 150 ছাড়িয়েছে, অন্তত 400 পর্যটক নিখোঁজ, চলছে উদ্ধার কাজ। সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ, বেলা 3টায় কার্যক্রম শুরু, অন্তত 6টি বিল উত্থাপিত হতে পারে। দেশে গ্যাসের চাহিদা বাড়লেও আবিষ্কৃত হয়নি মজুদ, এলএনজি নির্ভরতায় বেড়েছে ব্যয়, মত বিশেষজ্ঞদের। এবারে বিস্তারিত। নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতদের সংখ্যা বেড়ে 165 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 403 জন, যাদের অধিকাংশই বিদেশি পর্যটক বলে জানা গেছে। বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক এই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ভারত, অস্ট্রেলিয়া, ব্রিটেন, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরাও রয়েছেন। এ বিপর্যয়ে 9টি জলবিদ্যুৎ প্রকল্প, 19টি সেতু এবং 40 কিলোমিটার মহাসড়ক ভেসে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর ও আবাসিক অবকাঠামোর। পুলিশ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পাশাপাশি উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, আকস্মিক এই বন্যায় তিব্বতের গিরংয়ে 3 জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অন্তত 265 জন। তিব্বতের কর্মকর্তারা বলছেন, ওই অঞ্চলে ভূমিকম্প আঘাত হানার মাত্র 3 মিনিটের মাথায় এই আকস্মিক বন্যা ও ভূমিধস শুরু হয়। প্রায় 3 বছর ধরে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও অবিরাম বোমাবর্ষণে হাজারো মানুষ নিহত হয়েছেন। এমন কঠিন পরিস্থিতিতে প্রিয়জনদের শেষ বিদায় জানানোর সুযোগটুকু হারাচ্ছেন স্বজনরা। ইসরায়েলি হামলায় বেশিরভাগ কবরস্থান ধ্বংস হওয়ায় মৃতদের দাফন করার মতো জায়গা পাচ্ছেন না ফিলিস্তিনিরা। আজ থেকে প্রায় 2 বছর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় আগ্রাসন ও গণহত্যা শুরু করে ইসরায়েল। 2025 সালের অক্টোবরে কাগজে কলমে যুদ্ধবিরতি চালু হলেও প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, হত্যা করছে নিরীহ নিরস্ত্র গাজাবাসীদের। ইসরায়েলি দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে উপত্যকাটির কোথাও এক টুকরো জায়গা ফাঁকা নেই। মৃতদের অনেককে বাগানে দাফন করা হয়েছে, অনেককে আবার তাঁবুর ভেতরে, শরণার্থী শিবিরে, স্কুল ও হাসপাতাল প্রাঙ্গণেও দাফন করা হয়েছে। ইসরায়েলি হামলায় একের পর এক কবরস্থান ধ্বংস হওয়ায় দাফনের জায়গারও তীব্র সংকট দেখা দিয়েছে উপত্যকাটিতে। গাজার ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উপত্যকাটির প্রায় 40টিরও বেশি কবরস্থান ধ্বংস হয়েছে ইসরায়েলি হামলায়। ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর কবরস্থানেও প্রবেশে রয়েছে কঠোর বিধিনিষেধ। সংকুচিত হয়েছে দাফনের সুযোগ, পাশাপাশি দাফনের সরঞ্জামের সংকটে এক একটি মরদেহ দাফনে $235 থেকে $335 পর্যন্ত খরচ হচ্ছে। উপত্যকাটিতে এখনো প্রচুর ফিলিস্তিনি নিখোঁজের তালিকায় রয়েছেন। যুদ্ধবিরতির পর থেকে সহিংসতা কিছুটা কমায় ধ্বংসস্তূপ এবং গণকবর থেকেও স্বজনের মরদেহ খুঁজে পাচ্ছেন ফিলিস্তিনিরা। সব মিলিয়ে এত মরদেহ ঠাঁই দেওয়ার জায়গা নেই গাজায়। জায়গা সংকট এবং কঠিন পরিস্থিতির কারণে গাজাতে আগে যেভাবে কবর তৈরি ও প্রস্তুত করা হতো, এখন আর সেভাবে সম্ভব হচ্ছে না। ফলক তৈরির পাথর সহ প্রয়োজনীয় উপকরণের সংকট থাকায় অনেকে ধসে পড়া ভবনের ইট, পাথর, কাদামাটি কিংবা ঢেউটিন দিয়ে অস্থায়ীভাবে কবর চিহ্নিত করছেন। অনেকে আবার জায়গা না পেয়ে একই কবরে বারবার দাফন করতে বাধ্য হচ্ছেন। গাজায় যুদ্ধের আগে প্রায় 60টি কবরস্থান ছিল, এখন সেই সংখ্যা বেড়ে প্রায় 6000-এ দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই ইসরায়েলি বাহিনীর জাতিগত নিধনের শিকার। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে এখন বেঁচে থাকার পাশাপাশি মৃতদের জন্য 3.5 হাত মাটি খুঁজে পাওয়াটাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা। বিদ্রোহী কবি, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনার ধারক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী আজ। তৎকালীন পিজি হাসপাতালে 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র না ফেরার দেশে পাড়ি জমান তিনি। 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। ডাকনাম ছিল দুখু মিয়া। শৈশব থেকেই
কঠিন দারিদ্র্য মোকাবিলা করে বড় হয়েছেন তিনি। কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র 23 বছর। নজরুলের এই 23 বছরের সাহিত্য জীবনের সৃষ্ট কর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালের 24শে মে শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। রাষ্ট্রীয় মর্যাদায় বসবাসের ব্যবস্থা করে রাজধানীর ধানমন্ডিতে কবিকে একটি বাড়ি দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় 1974 সালে কবিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে। 1976 সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। একই বছরের 21শে ফেব্রুয়ারি 21শে পদকে ভূষিত করা হয় কবিকে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ। অধিবেশন শুরু বেলা 3টায়। এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। এবার 5, 7 অথবা 10 দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে, তবে প্রয়োজন হলে বাড়ানো হতে পারে মেয়াদ। তৃতীয় অধিবেশনে 6টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিল উল্লেখযোগ্য। তীব্র গ্যাস সংকটে নাকাল বন্দর নগরীর পোশাক খাত। গত 2 সপ্তাহ ধরে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন অধিকাংশ টেক্সটাইল ও নিটওয়্যার কারখানা মালিকরা। উৎপাদন পুরোপুরি থমকে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি শিপমেন্ট নিয়ে শঙ্কায় রফতানিকারকরা। শিল্প মালিকদের দাবি, দ্রুত সংকটের সমাধান না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বে পোশাক খাত। লাইনের পর লাইন সাজানো আধুনিক সব মেশিনপত্র, অথচ সচল নেই একটিও। সুইং কিংবা ডাইং সব বিভাগে একই দৃশ্য। কোনো কোনো কারখানায় কয়েক ঘন্টা, আবার কোথাও পুরো দিনে বন্ধ রাখতে হচ্ছে উৎপাদন। এই চিত্র চট্টগ্রামের পোশাক কারখানার। চলছে নীরব হাহাকার। এই স্থবিরতার মূল কারণ গ্যাস সংকট। টানা 2 সপ্তাহ ধরে চট্টগ্রাম অঞ্চলের টেক্সটাইল ও নিটওয়ার কারখানাগুলোতে মিলছে না পর্যাপ্ত গ্যাসের চাপ। টেক্সটাইল ও নিটওয়ার ডাইং নিটগুলোতে যেখানে সর্বনিম্ন 15 থেকে 20 psi গ্যাসের চাপ প্রয়োজন, সেখানে গত 2 সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে মাত্র 1 থেকে 2 psi। এতে নষ্ট হচ্ছে কাঁচামাল। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকার কারণে আমরা উৎপাদন ঠিক মতো করতে পারতেছি না। তো এর ফলে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, লোকসান দিন দিন বেড়েই চলতেছে। গ্যাস সংকটের কারণে ফ্যাব্রিক সরবরাহ বন্ধ থাকায় তৈরি পোশাকের শিপমেন্টের সময়সীমা পার হয়ে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে শত শত প্রতিষ্ঠান। এদিকে গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ সংকটও ভাবিয়ে তুলছে ব্যবসায়ীদের। সুতা ওরা আমাদেরকে সাপ্লাই দিতে পারতেছে না। কেন পারতেছে না? ওরা বলছে গ্যাসের জন্য আমার চালাতে পারেনি। একইভাবে আমাদের কাপড় ডেলিভারি হচ্ছে না যারা টেক্সটাইল মিল থেকে। তো এইটা একটার সাথে একটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ নিয়ে কিন্তু আমাদের বাইরেও কিন্তু উদ্বিগ্ন। মহেশখালীর ভাসমান এলএনজি গ্যাস টার্মিনাল থেকে সরবরাহ সচল করার ঘোষণার পরও এর সুফল পাচ্ছে না কারখানাগুলো। আমাদেরকে কিন্তু খুবই ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে এবং আমরা এখন একটা চিন্তায় আছি কিভাবে করে আমাদের বায়ারগুলো টিকিয়ে রাখবো। কারণ আমরা যদি অন টাইমে শিপমেন্ট করতে না পারি তাহলে বায়ারগুলো কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে। বায়ার কিন্তু গ্যাসের এই যে প্রবণতাটা বা গ্যাসের যে প্রতিবন্ধকতাটা দেখছে, এবং আমরা যেটা অন টাইমে শিপমেন্ট করতে পারছি না, তাই সেক্ষেত্রে আমাদের অর্ডারগুলো অনেকাংশে কমিয়ে দিচ্ছে। বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতা সামলে দেশের রপ্তানি খাত যখন টিকে থাকা যুদ্ধ করছে, ঠিক তখনই গ্যাসের এই তীব্র সংকট যেন মরার উপর খাড়া ঘা হয়ে দাঁড়িয়েছে। পোশাক কারখানার মালিকরা বলছেন, নিরবিচ্ছিন্নভাবে পোশাক খাতে যদি গ্যাস সরবরাহ করা না হয় তাহলে এই খাত কিন্তু ধ্বংসের মুখে পড়বেন। ধ্বংসের মুখ থেকে তাদেরকে বাঁচানোর জন্য এখনই একটি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। দেশে যে গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে, এজন্য মূলত 3টি কারণকে চিহ্নিত করেছেন এই খাতের বিশেষজ্ঞরা। দীর্ঘদিনের পরিকল্পনাহীনতা, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারে নজর না দেয়া এবং আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থাপনাকে দায়ী করা হচ্ছে।
পাশাপাশি জ্বালানি খাতে মুনাফা অর্জনের চেয়ে জনগণের সেবা করার মানসিকতায় নজর দিতে সরকারের প্রতি পরামর্শ তাদের। অন্যান্য যে কোনো সময়ের তুলনায় দেশে সম্প্রতি বেড়েছে জ্বালানি সংকট। একদিকে বিদ্যুতের লোডশেডিং, অন্যদিকে পর্যাপ্ত গ্যাস না পেয়ে ব্যাহত হচ্ছে বাসাবাড়ির দৈনন্দিন রান্না থেকে শুরু করে শিল্পের উৎপাদন। ফিলিং স্টেশনে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় বেড়েছে এলএনজি নির্ভরতা। এতে আমদানি ব্যয় বেড়ে চাপ তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রার উপর। নিজের অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ আমরা মেনটেন করতে পারছি না, গ্যাস সরবরাহ কমে যাচ্ছে এবং মজুদ আবিষ্কার হচ্ছে না, উত্তোলন বৃদ্ধি পাচ্ছে না, চাহিদা বৃদ্ধি পাচ্ছে। গ্যাসের চাহিদা নিয়ন্ত্রণে রাখা যায়নি বা রাখা হয়নি, সেটা রাখতে হতো। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে গ্যাস বিদ্যুৎ খাতকে জনসেবার বদলে ব্যবসার সুযোগ হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকার কস্ট প্রাইসে সেবা দেবে। লুণ্ঠন মুক্ত করতে পারলে বিদ্যুৎ খাত থেকেই 40-42 হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারবে। এই টাকা যদি সরকারের ভর্তুকি না দেওয়া থাকে, তাহলে এই টাকা থেকে জ্বালানি সরবরাহ বাড়ালেই সংকট মিটে যাবে। বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানি আমদানির অর্থ জোগাতে হিমশিম খাচ্ছে সরকার। ফলে কখনো আমদানি কমিয়ে দিতে হচ্ছে, এতে কমছে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা ব্যবহার করে উৎপাদনের জন্য যে জ্বালানি দরকার, সেই জ্বালানি আমদানি করতে হচ্ছে এবং আমদানি করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য সরকারের নেই। লোডশেডিংয়ের তীব্রতা কমাতে পরিকল্পিত ও সময়ভিত্তিক ব্যবস্থাপনার পরামর্শ এই জ্বালানি বিশেষজ্ঞের। নিয়মতান্ত্রিকভাবে যদি বলা হয় যে ওই সময় থেকে 1 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ভোর 5:30টার দিকে দেউলিয়াবাড়ির একটি ঝুটের গোডাউনে এই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে কোনাবাড়ির 3টি ও সারাবো ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। চার শতাব্দীর বেশি সময় ধরে ফেনীর মাটিতে দাঁড়িয়ে আছে এক মহিরুহ মেঘসরিষ। এটি পাখির অভয়ারণ্য। ইতিহাস আর ঐতিহ্য সাক্ষী এই গাছটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। 400 বছরেরও বেশি সময় ধরে পথিককে ছায়া দিয়ে আসছে ফেনীর এই মেঘশিরিষ। জনশ্রুতি আছে শেরশাহ সূরির আমলে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশে পথচারীদের বিশ্রামের জন্য রোপণ করা গাছগুলোরই একটি এটি। পাখিগুলো আছে ঐতিহ্যবাহী, গাছটা সুন্দর লাগে, আকর্ষণ লাগে, দেখতে ভালো লাগে। দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলের রেইন ট্রি জাতের এই গাছের বৈশিষ্ট্য, আকাশে মেঘ জমলে পাতাগুলো গুটিয়ে যায়। স্থানীয়দের দাবি, কবি নবীন চন্দ্র সেন গাছটির ছায়ায় বসে সাহিত্য চর্চা করতেন। সরকারিভাবে এটাকে রাখতে হয় বা ঐতিহ্য হিসাবে, তাহলে যদি আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া যায় কিছুটা, তাহলে গাছে শক্তি পায়। এই গাছটা যদি সংস্কার করেন, ফাইলগুলা যদি কাইটা দেয়, মানুষের যাতায়াতের নিরাপত্তার জন্য সবচেয়ে সুবিধা হয়। একসময় গাছে পেরেক ঢুকিয়ে লাগানো হতো ব্যানার পোস্টার। সচেতনতার কারণে এখন সে চিত্র বদলেছে। গাছটি ঘিরে গড়ে উঠেছে পাখি ও ছোট প্রাণীর আবাসস্থল। গাছটাকে আবার পুনর্জীবন দেওয়া হোক এবং এই গাছটি সংরক্ষণে আমরা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, আমরা তাদের কাছে বিনীত অনুরোধ করছি। ঢালগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোরও আসলে সংস্কার হওয়া দরকার। আর আরেকটা বিষয় হলো যে বার্ড নেস্ট ফার্ম যেগুলো, সেগুলো কিন্তু এই উদ্ভিদে রাখা উচিত। সময় বদলেছে পথ, কিন্তু গভীর শিকড়ে ইতিহাস আঁকড়ে দাঁড়িয়ে আছে ফেনীর এই মেঘশিরিষ। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। স্পেনের লা লিগায় কিলিয়ান এমবাপ্পের হ্যাট্রিকে রিয়াল সোসিয়েদাদকে 4-1 গোলে হারিয়েছে
রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের আরেক গোলদাতা ভিনিসিয়াস জুনিয়র। খেলার 40 মিনিটে এমবাপ্পের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। 4 মিনিট পরেই সমতা টানে সোসিয়েদাদ। বিরতির পর আক্রমণে জোর দেয় স্বাগতিকরা, আবারও এগিয়ে যায় তারা। ম্যাচের 80 মিনিটে হ্যাট্রিক পূরণ করেন এমবাপ্পে। টানা 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে লস ব্লাঙ্কোস। সমান পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে সেভিয়া ও রিয়াল বেটিস। ইএফএল কাপে বড় জয় পেয়েছে টটেনহাম। ঘরের মাঠে চার্লটনকে 5-1 গোলে হারিয়েছে স্পার্স। ম্যাচের শুরু থেকে চার্লটনের বিপক্ষে আধিপত্য দেখিয়ে প্রথমার্ধে জোড়া গোল ব্যবধানে এগিয়ে যায় টটেনহাম। বিরতির পর 3 গোল পায় স্বাগতিক দলটি। 67 মিনিটে কেভিন ডান্সও করেন তৃতীয় গোল। দলে নতুন যোগ দেয়া সেভিনহো বদলি নেমে 82 মিনিটে স্কোরলাইন করেন 4-0। এরপর বেন ডেভিস 85 মিনিট পঞ্চম গোল করেন স্পার্সের হয়ে। 87 মিনিটে লয়েড জোন্স চার্লটনের হয়ে 1 গোল শোধ দিলেও বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম। গত রাতের আরেক ম্যাচে এভারটন 4-0 গোলে হারিয়েছে প্রেস্টন এফসিকে। নিউক্যাসল 3-2 গোলে জয় পেয়েছে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে। তবে টাই ব্রেকে ব্রাডফোর্ডের কাছে হেরেছে বার্নলি। দীপ্ত সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নেপালে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে 150 ছাড়িয়েছে। অন্তত 400 পর্যটক নিখোঁজ, চলছে উদ্ধার কাজ। সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ। বেলা 3টায় কার্যক্রম শুরু। অন্তত 6টি বিল উত্থাপিত হতে পারে। দেশে গ্যাসের চাহিদা বাড়লেও আবিষ্কৃত হয়নি মজুদ। এলএনজি নির্ভরতায় বেড়েছে ব্যয়, মত বিশেষজ্ঞের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।